Hello students, welcome to SB Math Stat Physics class. আমরা আগের ক্লাসে অর্থাৎ এপিসোড 1 পার্ট 1-এ মোশন ইন আ স্ট্রেট লাইন শুরু করেছিলাম। আজকে আমরা মোশন ইন আ স্ট্রেট লাইন এপিসোড 1 পার্ট 2 শুরু করব। চলো দেখে নিই এই এপিসোডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা আগের ক্লাসে দেখলাম যে যদি একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করে তাহলে ওই স্ট্রেট লাইনটাকে এক্স অ্যাক্সিস নাম দিতে পারো, ওয়াই অ্যাক্সিস নাম দিতে পারো, জেড অ্যাক্সিস নাম দিতে পারো বা এস অ্যাক্সিস নাম দিতে পারো। আমরা এখানে এই স্ট্রেট লাইনকে নাম দিলাম এক্স অ্যাক্সিস। তারপরে কি করতে হবে, একটা পজিটিভ ডিরেকশন নিতে হবে। তো ধরা যাক যে এটাকেই নিলাম আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। তারপর কি বলেছিলাম যে একটা পয়েন্ট পছন্দ করবে তোমার চয়েসের, তুমি তোমার একটা পছন্দের পয়েন্ট চয়েস করো অন দিস লাইন। ওকে, চুজ আ পয়েন্ট অন দিস লাইন অফ ইয়োর চয়েস। ঠিক আছে, তো ধরা যাক যে এই পয়েন্টটাকে আমরা চুজ করলাম, এটাকে নাম দিচ্ছি ও এবং এটাকে আমরা নেব অরিজিন। ঠিক আছে, এবার আরেকটা কথা কি বলেছিলাম যে একটা মোমেন্ট চুজ করো তোমার পছন্দের। ওকে, চুজ আ মোমেন্ট অফ ইয়োর চয়েস, মানে যেখান থেকে তুমি টাইম কাউন্ট করা শুরু করবে। তো ধরা যাক করলে তার টি টাইম বাদে, মানে ওই মোমেন্ট যেটা চুজ করলে ওই মোমেন্টে টি টাইম বাদে পার্টিকেলটা ধরা যাক পি পয়েন্টে আছে। ঠিক আছে, এই কথাটা কি বলা হয় অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি। ঠিক আছে, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি মানে হলো এখনো প্রত্যেকের কাছে এই ছাড়টা আছে যে মোমেন্টটা ও কোথার থেকে কাউন্ট করবে, সে যেখান থেকেই করুক না কেন, যে কোনো মোমেন্ট থেকেই করুক। এটাই হচ্ছে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি এর মানে। তো টি টাইমে, ঠিক আছে, পার্টিকেলটা ধরা যাক পি পয়েন্টে আছে, যার কোঅর্ডিনেটটা হলো এক্স। তাহলে মানে মনে রাখবে যে এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মানে পিটা যদি পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে থাকে তাহলে এক্সটা পজিটিভ, আর পিটা যদি নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে থাকে তাহলে পিটা নেগেটিভ, আর যদি ও পয়েন্টে থাকে তাহলে এক্সটা জিরো। ঠিক আছে, এইবার আগেরটাতে খুব বিস্তারিতভাবে বলেছিলাম যে এক্সটা তাহলে কি হলো, টি এর একটা ফাংশন। সেই কথাটাকে আমরা কিভাবে লিখেছিলাম বলো, এইভাবে লিখলেই এই কথাটা স্পষ্ট হয়ে গেল, এক্স ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে টি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এক্স অফ টি বা এক্স টি, এক্স অফটা অত বলার দরকার নেই, এর মানে হলো এক্স ইজ আ ফাংশন অফ টি। এটাও বলেছিলাম যে টি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আমরা কি বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যে পি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, যার ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে। ঠিক আছে, মনে রাখবে এই ডিএক্স বাই ডিটিটা কিসের নোটেশন ছিল, লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এর নোটেশনটাই। এরই আরেকটা নতুন নোটেশন ছিল ডিএক্স বাই ডিটি, যেটাকে বলা হয় ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, অথবা এমনও বলতে পারো ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। তবে ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি এটাই বেশি পপুলার, চল এটারই চল বেশি। বুঝতে পেরেছ? কিন্তু এখানে তোমাদের নিশ্চয়ই কিছু প্রশ্ন জেগেছে।
মনে হয় জায়গায় স্বাভাবিক যে এখানে তাহলে এটাই তো বলতে চাইছি যে এই পার্টিকেলের ভেলোসিটি অলওয়েজ এইদিকে, মানে এখান থেকে তাই হচ্ছে, মানে কি পার্টিকেলটা যেন সবসময় এইভাবেই মুভ করবে, কারণ এইভাবে আসতে পারে না, এমনও তো হতে পারে এরকম 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 এরকম। তাহলে কোনো একটা সময় যখন যদি ভেলোসিটি এদিকে থাকে তো কোনো একটা টাইমের পর পার্টিকেলের ভেলোসিটি আবার এদিকে আছে, কিন্তু এখানে তো আমি বলছি ডিএক্স ডিটি অলওয়েজ এদিকে। তো এটা যদি তোমাদের কাছে কনফিউশন হয়ে থাকে, এটা নিয়ে তোমাদের যদি একটু অস্পষ্টতা থাকে, যদি বোঝার ঘাটতি থাকে, তাহলে এখন আমি যে কথাটা বলছি মন দিয়ে শোনো। এই যে ডিএক্স ডিটি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি, মানে এটা একটা মডেল যেখানে ডিএক্স ডিটি ডিরেকশনটা অলওয়েজ এদিকে। ধরা যাক যে ফিজিক্যালি পার্টিকেলের এই পয়েন্টে ভেলোসিটি যদি এদিকে হয়, সাপোজ এটা কিছুটা নাম দিলাম, ধরলাম ডাব্লু, তাহলে ডিএক্স ডিটি কত হয়ে যাবে মাইনাস ডাব্লু। এভাবে আমরা একটা ইকুয়েশন তৈরি করি। তাহলে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যেখানে এরকম কোয়ান্টিটি থাকে সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং সেখানে আমরা প্লাস না মাইনাস কি বসবে সেটা যে ফিজিক্যাল ভেলোসিটি এই ডিরেকশনে থাকলে এর সঙ্গে যেটা ওই ডিরেকশনটা মিলে যাচ্ছে তাহলে প্লাস হবে, আর যদি ফিজিক্যাল ভেলোসিটি এই দিকে থাকে তাহলে ডিএক্সিটি ইজ ইকুয়াল টু মাইনাস অফ দ্যাট কোয়ান্টিটি হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা খেয়াল রাখবে। তাহলে এই কথাটাকেই আমি এখানে খুব স্পষ্ট করে লিখছি, সবসময় তোমরা এইভাবে ভাববে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল expression of velocity of the particle at time t equal to t is mathematical expression of velocity of the particle at time t equal to t or at capital P is dx by dt along the positive direction of x axis. তাহলে মনে রাখবে এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বুঝতে পেরেছো? সো দিস ইজ নট আ ফিজিক্যাল এক্সপ্রেশন, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সুতরাং ম্যাথমেটিক্স তার নিজের মর্জিতে সবসময় চলে, ও নিজের মতন করে পুরো পরিস্থিতি তৈরি করে ফেলে, এবং তারপর ফিজিক্যাল যে পরিস্থিতি আছে তার সঙ্গে এটা যখনই আসে ইকুইভ্যালেন্সে তখনই প্লাস মাইনাস, মানে কোয়ান্টিটেটিভলিও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কোয়ান্টিটি আর ফিজিক্যাল কোয়ান্টিটি সেম হতে হবে, আর ডিরেকশনের দিক থেকেও সেম হতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরেকটা কথা বলি যে ডিএক্স ডিটি এর আরেকটা নোটেশন আমরা ইউজ করি ডিএক্স ডিটির বদলে, সেটা হচ্ছে স্মল ভি। তাহলে স্মল ভিটাও কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি ইকুয়াল টু টি, ঠিক আছে, এবং যার ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে। বুঝতে পেরেছো? আমার মনে হয় এখন একটু খটকা আছে, সেটা একটু দু একটা অঙ্ক করালেই বুঝতে পেরে যাবে। দেখো, ডেল্টা এক্স বাই ডেল্টা টি কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য ইন্টারভাল ডেল্টা টি বা ওভার দ্য ইন্টারভাল ডেল্টা টি। তারপরে লিম ডেল্টা টি টেন্স টু জিরো করা হয়েছে, মানে ডেল্টা টি হ্যাজ বিন মেড অ্যাজ ক্লোজ টু জিরো অ্যাজ ইউ প্লিজ, মানে ক্লোজার দেন হোয়াট ইউ থট। তাহলে ডিএক্স বাই ডিটি কথাটা মানে এটা কি হলো? ডিএক্স বাই ডিটি এটাকে আমরা এইভাবে যদি লিখি ডিডিটি অফ এক্স, তাহলে এটা মানে হলো কি টাইম রেট অফ চেঞ্জ অফ এক্স at t equal to t। ঠিক আছে, এটা কি রেট অফ চেঞ্জ অফ এক্স at টাইম, এক্স্যাক্টলি at টাইম t equal to t।
মানে এক্স্যাক্টলি অ্যাট দ্য ইনস্ট্যান্ট টি। বুঝতে পেরেছো? তাহলে এই হলো একটা দিক। মনে রাখবে চেঞ্জ কিন্তু আগেই বলেছিলাম, চেঞ্জ কিন্তু মানে হলো ইনক্রিজ, মানে আসলে টাইম রেট অফ ইনক্রিজ অফ এক্স অ্যাট টাইম টি ইকুয়াল টু টি। যেহেতু চেঞ্জ কথাটা ব্যবহার হয় এই কারণে আমি চেঞ্জ কথাটা লিখেছি, কিন্তু এই চেঞ্জ মানে অলওয়েজ ইনক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ মানে অ্যাকচুয়ালি ইনক্রিজ হবে তার কোনো মানে নেই। নেগেটিভ ইনক্রিজ মানে কি ডিক্রিজ। সুতরাং দিস কোয়ান্টিটি মে বি নেগেটিভ অর পজিটিভ, যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকেই, তাহলে দেখো এখান থেকেই আমরা এগিয়ে গিয়ে আরেকটা কথা বলতে পারি। সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন মানে আরো ভালো করে বললে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন of acceleration of the particle, mathematical expression of acceleration of the particle at time t equal to t is কি তাহলে time rate of change of velocity। এর মানে কি d dt of v। কারণ মনে রাখবে যে dx dt কে v দিয়েও ডিনোট করা যায়। তাহলে এর মানেটা কি হলো? এর মানে হলো dv বাই dt, এবং এর ডিরেকশনটা কোন দিকে হবে? অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। কারণ মনে রাখবে যেভাবে পুরো কথাটা বলেছি ভি এর ডিরেকশনটা ওই দিকে, তো টাইম রেট অফ চেঞ্জ অফ ভি এটাও কি হবে ওই দিকেই। তাহলে এটা কি হলো? along the positive direction of x axis। তাহলে এখানেও সেই একই কথা, মানে ডিভিডিটি এই। তাহলে এটাও মনে রাখবে যে acceleration of the particle at time t equal to t or acceleration of the particle at the position p, মনে রাখবে acceleration মানে mathematical expression of acceleration, সেটা dv dt হয়, এবং যার ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে। এবার দেখো ডিভিডিটিকে অনেক রকমভাবে এক্সপ্রেস করা যায়, তো সেটাই আমি এখন করছি। দেখো প্রথম কথা কি ডিভি বাই ডিটি, এটা মানে কি ডি ডিটি অফ ভি, কিন্তু ভি মানে কি ডিএক্স বাই ডিটি। এই কথাটাকে ছোট করে লেখা হয় d2x dt2। মনে রাখবে এই কথাটাকে এভাবে লেখা হয়, আর এটাকে সব সময় পড়বে d2x dt2। d2x বাই dt2 পড়ো, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু d স্কোয়ার এক্স বাই dt স্কোয়ার পড়বে না, কারণ এগুলো সব স্কোয়ার ফোয়ার কিছু না। এই কথাটার মানে হচ্ছে এইটা, এই যে কথাটাকে আমরা এভাবেও লিখি। তাহলে d2x dt2 হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট p, যার ডিরেকশনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে। আরেক রকম ভাবেও ডিভিডিটিকে লেখা যায়, সেটা এখন দেখো। আরেক রকম ভাবে যেটা লেখা যায় ডিভিডিটি হচ্ছে ডিভি ডিএক্স, ডিএক্স ডিটি লেখা যাবে। আচ্ছা, এখানে তোমরা একটু ভাবতে পারো, যেহেতু এটা নোটেশন ছিল তাহলে এটা এ বাই বি এরকম অঙ্কে যেমন লিখি না, মানে ধরে যাক এ বাই বি, এটাকে তো আমি লিখতে পারি এ বাই সি ইন্টু সি বাই বি, যেখানে সি সি কেটে গিয়ে এটা হয়ে যাবে, অবশ্য সিটাকে জিরো হওয়া চলবে না। তাহলে এখানে যে রোলটা এ বাই বি মার্কা হয় সেভাবে কিন্তু ডিভিডিটিকে ভাবা যায়। এগুলো ম্যাথসে যখন ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন আমরা করব তখন এটাকে দেখিয়ে দেব। ঠিক আছে, তো ডিভিডিটি কে ডিভি ডিএক্স ডিএক্স ডিটি লেখা যায়। এবার ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে এটাকে ভি ডিভি ডিএক্সও লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে acceleration of the mathematical expression of acceleration of the particle at p is v dv dx,
যার ডিরেকশনটা কোন দিকে, অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বারবার বলছি, যে সমস্ত কোয়ান্টিটিসগুলো হচ্ছে ভেক্টর, মানে যাদের একটা কোয়ান্টিটেটিভ মেজার আছে তার সঙ্গে একটা ডিরেকশন আছে, মানে একটা অ্যারো কোন দিকে, মানে সেন্স আছে, দুটো কথা বলবেই বলবে। ঠিক আছে, যে কোনো রকমভাবে এই দুটো যে কোয়ালিটেটিভ ফিচার আছে সেটা যাতে তোমার ওই কথায় পুরোটা ব্যক্ত হয়, এক্সপ্রেসড হয়, এখানে অলওয়েজ বি ভেরি কেয়ারফুল। শুধু কোয়ান্টিটি মেজারটা লিখলেই হবে না, অ্যারোটা কোন দিকে সেটাও বারবার বারবার বলবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট পি বা অর অ্যাট টাইম টি এর তিনটে এক্সপ্রেশন আছে। একটা কি ডিভি ডিটি, আরেকটা কি ডি টু এক্স ডিটি টু, আরেকটা কি ভি ডিভি ডিএক্স। এই তিনটে এক্সপ্রেশনের মধ্যে কোন এক্সপ্রেশনটা ব্যবহার করবে কোনো একটা পার্টিকুলার প্রবলেমে বা কোশ্চেনে, সেটা ডিপেন্ড করছে ওই কোশ্চেনটা কোনটা ব্যবহার করলে তোমার সুবিধা হবে। তো সেটা আমরা এখন এগোতে এগোতে আরও বেশ কিছু অঙ্ক করার মধ্যে দিয়ে দেখিয়ে দেব। বুঝতে পেরেছ? এবার দেখো, এক্সটা কি ছিল, ফাংশন অফ টি। ভিটা কি, ভিও হলো পি পয়েন্টে ভেলোসিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে এটা হলো টি এর একটা ফাংশন। ঠিক আছে, কিন্তু এক্সটা যেহেতু টি এর ফাংশন, তাহলে ভি কে এক্স এর ফাংশন করেও লেখা যায়। ঠিক কথা কিনা? তাহলে ভি ইজ আ ফাংশন অফ টি, ক্যান অলসো বি থট অফ অ্যাজ আ ফাংশন অফ এক্স, মানে ফাংশন অফ পজিশন। অ্যাক্সেলারেশন, ঠিক আছে, যেটাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করছি, সেটা হলো টি এর একটা ফাংশন, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু টি। তাহলে যেহেতু আবার এক্সটা হচ্ছে টি এর উপর ডিপেন্ড করছে, তাহলে অ্যাক্সেলারেশনকে এক্স এরও ফাংশন করে ভাবা যায়। আবার যেহেতু ভিটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাহলে এটাকে ফাংশন অফ ভি করেও ভাবা যায়। তাহলে এক্স ইজ আ ফাংশন অফ টি, ভি ইজ আ ফাংশন অফ টি, ভি ক্যান অলসো বি থট অফ অ্যাজ আ ফাংশন অফ এক্স। Acceleration is a function of t. Acceleration can also be thought of as a function of x and function of v as well. আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো যে এই যে dx dt ব্যাপার স্যাপার তো সব বলে দিলাম, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এটা ইভালুয়েট করব কি করে। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক। তো যেহেতু এক্সটা হচ্ছে এক্স এর টি এর একটা ফাংশন, তাহলে এক্সটাকে আমরা টি ভাবতে পারি, এক্স ইকুয়াল টু টি হতে পারে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, ডাইমেনশনাল অ্যানালিসিসে যেহেতু এই এক্সটা হচ্ছে ডাইমেনশন অফ আ লেন্থ, তাহলে এদিকটাও ডাইমেনশন অফ আ লেন্থ হবে। কিন্তু তুমি দেখে মনে হতে পারে যে যেহেতু টি এর ডাইমেনশনটা হচ্ছে টাইম, তাহলে এটা মিলল কি করে? আসলে এখানে একটা কনস্ট্যান্ট এর সঙ্গে লেগে আছে কি, 1। সেই 1 এর ডাইমেনশনটা হচ্ছে এমন যাতে এর মোট ডাইমেনশনটা হয়ে যায় লেন্থ। তো সেটা হতে গেলে কি হতে হবে, এখানে যে 1 আছে, নিউমেরিক্যাল কোয়ান্টিটি 1, তার ডাইমেনশনটা হচ্ছে লেন্থ টাইম টু দি পাওয়ার -1। ঠিক আছে, তো এইগুলো যখনই আমি এরকম লিখবো, ডাইমেনশনালি যে এটা কারেক্ট সেটাকে বুঝে নিতে হবে। সুতরাং ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কোফিসিয়েন্টসগুলো আছে সেইগুলোই এমন যে ওর ডাইমেনশন, সেইগুলোর ডাইমেনশনস এমন যাতে মোট যে কোয়ান্টিটির থেকে গেল তার ডাইমেনশনটা যাতে এ পারে যা আছে তার ডাইমেনশনের সমান হয়, এটাকে সবসময় খেয়ালে রাখবে। তাহলে এক্সটা যদি টি হয়, তাহলে প্রশ্ন হচ্ছে ডিএক্স বাই ডিটি কত হবে, তাই না? একই রকমভাবে এক্স যদি ধরা যাক হলো টি স্কোয়ার্ড, তাহলে ডিএক্স ডিটি কত হবে? একই রকমভাবে ধরা যাক আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সটা যদি ধরা যাক 3t³ - 2t + 5, এটা যদি হয়,
তাহলে ডিএক্স ডিটি কত হবে? তাহলে এর সোজা কথা হচ্ছে এইগুলো একটা সেট অফ ফর্মুলাই আছে বা ফর্মুলাই আছে বা ফর্মুলাজও বলতে পারো, মানে সূত্র আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। কিন্তু ফর্মুলাগুলো তো নিশ্চয়ই কোনো না কোনো থিওরি থেকে তো এসছে, সেটা তো কোষে তো এসছে, এমনি যে আরবিট্রারিলি তো তৈরি হয় না। তো আমি তার মধ্যে এক্স ইকুয়াল টু টি হলে ডিএক্স ডিটিটাকে যা বলেছিলাম সেই অনুযায়ী বার করে ফেলি। তাহলে এক্সটা ধরা যাক টি, তাহলে এখানে চলে এসো, ঠিক আছে। তাহলে ডেল্টা এক্স কত হয়ে যাবে বলো? ডেল্টা এক্স তা ডেল্টা টি হবে, এক্সটা যদি টি হয় তো ডেল্টা এক্স ডেল্টা টি। তাহলে ডিএক্স বাই ডিটি এই ক্ষেত্রে এটা তো মানে হলো লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, তাই না? তা এটা হয়ে গেল লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স, এই কথাটার কি মানে? ডেল্টা টি। তাহলে ডেল্টা টি বাই ডেল্টা টি, এখন এখানেও ডেল্টা টি এখানেও ডেল্টা টি, সেম কোয়ান্টিটি, মানে কি কেটে কুটে 1। তাহলে এখানে হয়ে গেল লিম ডেল্টা টি টেন্স টু জিরো 1। তাহলে বলো ডেল্টা টি যদি জিরোর কাছাকাছি যায় তাহলে 1 কার কাছাকাছি যাবে? আরে 1টা তো একটা কনস্ট্যান্ট, ওকার কাছে যাবে, 1টা 1-এর কাছেই যাবে। তাহলে এখানে 1, তো দ্যাট মিনস হচ্ছে যে টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম বা উইথ রেসপেক্ট টু টি হয় 1। এখন বারবার তো এটা করাটা আমাদের কাছে কোনো প্রয়োজন নেই, এটাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে না, টি এর ডেরিভেটিভ হলো 1 উইথ রেসপেক্ট টু টাইম। তো আমরা জানি যে এই যে মোশনের ব্যাপার নিয়ে যিনি একদম ফুল ক্যাটেগরিক্যালের দারুণভাবে পুরো থিওরি আমাদের সামনে নিয়ে এসেছিলেন, তার নাম হচ্ছে নিউটন। তো নিউটন আমরা জানি যে ক্যালকুলাস আবিষ্কারের সঙ্গে নিউটনকে যুক্ত করা হয়। তাহলে এই কাণ্ডগুলো নিউটন করেছিলেন, মানে ওয়ান অফ দ্য ফার্স্ট পায়োনিয়ার। তার সবসময় লেবনিজের নামটা এর সঙ্গে যুক্ত আছে যদিও, তবে সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এটা মনে রাখবে যে নিউটন কিন্তু ঠিক এইভাবে সেই ক্যালকুলাসটা করেনি, লিমিট ফিমিট করে করেনি। লিমিটের আইডিয়াটা ম্যাথমেটিক্সে বেশ অনেক পরে এসছে, এবং যার পায়োনিয়ারের নাম হচ্ছে ওয়েরস্টেস। ওয়েরস্টেসকে এই কারণে বলা হয় ফাদার অফ মডার্ন ম্যাথমেটিক্স। ঠিক আছে, যাকে সেটা পরে যখন ম্যাথসে করাবো তখন আলোচনা করতে পারি। কিন্তু মোটমাট এটা মনে রাখবে, ঠিক এইভাবে কিন্তু নিউটন তার ক্যালকুলাসকে ডেভেলপ করেনি, অন্যভাবে করেছেন। ঠিক আছে, তো আরেকটা করা যাক, টি স্কোয়ারটাকেও করা যাক। হ্যাঁ, তো যদি এক্সটা হয় টি স্কোয়ার তখন দেখা যাক ডিএক্স ডিটি কত হয়। তাহলে এক্সটা ধরা যাক টি স্কোয়ার। এখানেও আবার বলছি এর ভেবো না এর ডাইমেনশনটা কত, লেন্থ, তাহলে এরও ডাইমেনশন লেন্থ হতে হবে। কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যেন এই ডাইমেনশনটা যে টি স্কোয়ার্ড, এই ডাইমেনশনটা টি স্কোয়ার্ড মনে হচ্ছে, কিন্তু তা নয়। কারণ হলো এখানে যে 1 আছে তার ডাইমেনশনটা এল টি পাওয়ার অফ -2। এই কারণে পুরো মিলিয়ে ডাইমেনশনটা লেন্থেরই ডাইমেনশন হলো। এনিওয়ে আমরা এখানে করতে যাচ্ছি। তাহলে ডেল্টা এক্স এই কথাটার কি মানে? ঠিক আছে, তো ডেল্টা এক্স এই কথাটার মানে তো এটাই যে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এক্স। তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স মানে কি? এক্স প্লাস ডেল্টা এক্স মানে হচ্ছে টি প্লাস ডেল্টা টি এর স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, তাই না? ডেল্টা এক্স কথাটা মানে কি? মানে হলো টি প্লাস ডেল্টা টি টাইমে এক্সের ভ্যালু। তো টি প্লাস ডেল্টা টি টাইমে এক্সের ভ্যালু কত? এই অনুযায়ী টি প্লাস ডেল্টা টি এর স্কোয়ার মাইনাস টি টাইমে এক্সের ভ্যালু, সেটা হচ্ছে টি স্কোয়ার। ঠিক আছে, তো এই হলো ডেল্টা এক্স। তাহলে তুমি এটা চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগাতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লাগালে 2t প্লাস ডেল্টা টি হচ্ছে এ প্লাস বি, আর এ মাইনাস বিতে হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, তাহলে ডিএক্স বাই ডিটি এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে এটা বাই ডেফিনিশন এটা হচ্ছে লিম ডেল্টা টি টেন্স টু জিরো
ডেল্টা এক্স বাই ডেল্টা টি, রাইট? তখন এটা লিম ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা এক্স মানে কত? এই তো আমরা পেয়ে গেছি। তাহলে টু টি প্লাস ডেল্টা টি ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা টি। এখন এখানেও ডেল্টা টি, এখানেও ডেল্টা টি, আমরা কেটে দিতে পারি। তাহলে এইটা কি হয়ে গেল? লিম ডেল্টা টি টেন্স টু জিরো, টু টি প্লাস ডেল্টা টি। এবার ভাবো নিজে মনে যে ডেল্টা টি যদি জিরোর খুব ক্লোজ হয়ে যায় তাহলে এটা কার ক্লোজ হবে? তা ডেল্টা টি যেহেতু খুব জিরোর ক্লোজ, তাহলে এটাও জিরোর খুব ক্লোজ। তাহলে টু টি প্লাস জিরোর খুব ক্লোজ মানে কি? টু টি। অত এটা কার ক্লোজ হবে? টু টির ক্লোজ হবে। তাহলে এটা মানে হচ্ছে টু টি। তাহলে এখান থেকে বোঝা গেল যে টি স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি হয় টু টি। বাস এই দুটোই দেখিয়ে দিলাম। এইবার বাকি যে টি এর ফাংশনসগুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনসগুলো, তার পুরো ডেরিভেটিভসগুলো তোমাকে মনে রাখতে হবে। সে তুমি এইভাবে করতে পারো বা না পারো, মুখস্থ তোমায় রাখতে হবে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়, এটা জানা সত্ত্বেও তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতেই হতো। নিশ্চয়ই তোমাদের মনেও আছে। তেমনি এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, তেমনি এখানেও ডেরিভেটিভসের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো এখন আমি একটা চার্ট তৈরি করে দিচ্ছি যেখানে ডেরিভেটিভসের ফর্মুলাগুলো থাকবে। তাহলে এখানে লিখলাম ফাংশন অফ টি, আর এখানে লিখছি তার ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। তো ধরা যাক ফাংশন অফ টিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে টি ভ্যারি করলেও এই কোয়ান্টিটি ভ্যারি করে না, সেটাকে তো কনস্ট্যান্ট বলে। এর ডেরিভেটিভ হলো জিরো। টি এর ডেরিভেটিভ একটু আগেই আমরা দেখলাম কত? 1। টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t, সেটাও আমরা দেখেছি। তাহলে একটু আন্দাজ করে বলতে পারবে টি কিউবের ডেরিভেটিভ কি হবে? 3t স্কোয়ার্ড হবে। তাহলে টি পাওয়ার অফ 4 এর ডেরিভেটিভ কত হবে? আন্দাজ করো। 4t কিউবড। এইরকম চলবে। এইরকম ভাবে টি পাওয়ার অফ এন এর ডেরিভেটিভ কত হবে? না, এন টি পাওয়ার এন মাইনাস 1। মনে রাখবে এন কি? এন এনি রিয়েল নাম্বার, ইন্টিজার নয় কিন্তু। মানে ইন্টিজার হলেও চলবে, তাহলে এন বিলংস টু আর। তো দেখো এইটারই জেনারেলটা হলো এই, ঠিক আছে? তাহলে এখান থেকেই 1/t স্কোয়ার এসবের ডেরিভেটিভগুলো করে ফেলা যাবে। মনে রাখবে যে তুমি ভাবছো যে এই ফর্মুলাটা তো মনে রাখলে এইভাবে মনে না রাখলেও চলে, কিন্তু এইভাবে করলে সময় চলে যায়। এই কারণে একদম মানে একদম ইনস্ট্যান্টলি এই ফর্মুলাগুলো যাতে মনে থাকে, যাতে একদম খুব দ্রুত প্রয়োগ করতে পারো। তাহলে আবার এখানে লিখলাম ফাংশন অফ টি, আর এখানে সেই লিখলাম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। তাহলে 1/t যদি হয় তাহলে -1/t স্কোয়ার্ড হয়। তুমি এখান থেকেও তুমি দেখে নিতে পারো, কিন্তু এভাবে না দেখে স্ট্রেট মনে রাখবে। 1/t স্কোয়ারের ডেরিভেটিভ হবে -2/t কিউবড। 1/t কিউবের ডেরিভেটিভ কত হবে একটু আন্দাজ করো? -3/t পাওয়ারে 4। এইরকম। তাহলে আরেকটা লিখে ফেলি, 1/t পাওয়ার অফ 4 এর ডেরিভেটিভ হবে -4/t পাওয়ারে 5। তো মনে রাখবে। তাহলে এই রকম ভাবে চলছে। এখানে আরেকটা কোয়ান্টিটি অনেক সময় খুব বেশি করে অ্যাপিয়ার করে, সেটা হচ্ছে √t।
রুট টি এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট টি। ঠিক আছে, তো এটা এক ধরনের ক্যাটেগরি গেল। এবার একটু অন্য ধরনের ক্যাটেগরিজ বলছি। সাইন টি, সাইন টি এর ডেরিভেটিভ হয় কস টি। কস টি, কস টি এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন টি। ট্যান টি এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার টি। ই পাওয়ার টি এর ডেরিভেটিভ ই পাওয়ার টি হয় এলএন টি, মানে লগ টি। এলএন টিও লেখা যায় বা লগ টি লেখা যায় বা লগ টু দ্য বেস ই টি লেখা যায়। এলএন টি এর ডেরিভেটিভ হচ্ছে 1/t। তো এই যে ফাংশনসগুলো আছে এগুলো কেমন ফাংশনস, তো একটা ইনস্ট্যান্টেই মানে খুব দ্রুত যদি এটাকে বুঝতে চাও তাহলে একটা উপায় হলো এদের গ্রাফসগুলো একটু দেখো। তো আমি এখানে গ্রাফগুলো দেখবে স্ক্রিনে চলে আসবে, তো একটু ভালো করে দেখে নেবে। আর এ পাওয়ারের টি, যেখানে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার গ্রেটার দেন 0, এ পাওয়ার অফ টি এর এটা হচ্ছে ln a ইন্টু এ পাওয়ারের টি, মানে ln a এ পাওয়ারের টি। ঠিক আছে, আর কি আছে এরকম, বাস আপাতত এতটাই মনে রাখো। এবার আমরা বেশ কিছু ফাংশনসের গ্রাফ জেনে নেব। তবে মনে রাখবে যে মেকানিক্সের অঙ্ক করতে গেলে একদম এক্স্যাক্টলি সব কটা গ্রাফ খুব ভালো করে জানতে হবে এমনটা নয়। তবে তাও কিছু পপুলার ফাংশনসগুলোর গ্রাফটা জেনে নিলে একটু ভালো লাগে, একটু অনুভূতিতে মনে হয় যেন ভালো করে ব্যাপারটা বুঝতে পারছি। আর এছাড়াও এমনি ফিজিক্স বলো, ম্যাথস বলো, এখন আমরা যে ফাংশনসগুলো নিয়ে ফাংশনসের গ্রাফ নিয়ে আলোচনা করব এগুলো অরহ অকার করে, সুতরাং জেনে নেওয়াটাই ভালো। তাহলে শুরু করা যাক। প্রথম যে কথাটা আমি বলছি যে আমরা মেকানিক্সে কি দেখলাম, যে এক্স হচ্ছে একটা ফাংশন অফ টি, ভিও হলো একটা ফাংশন অফ টি, অ্যাক্সেলারেশন এটাও হলো একটা ফাংশন অফ টি। ঠিক, আবার ভিটা আবার এক্সেরও ফাংশন, এটাও আবার এক্সের ফাংশন, এটা আবার ভিরও ফাংশন। কিন্তু আপাতত শুধু ফাংশনস অফ টি এর দিকেই মন দেওয়া যাক। তাহলে এখানে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আগেই বলেছি। আর এই ক্ষেত্রে এক্সটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ক্ষেত্রে ভিটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যখন গ্রাফ ড্র করবে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি, মানে অর্থাৎ টি অ্যাক্সিসটাকে নেবে এইরকম। আর যদি এই ক্ষেত্রে হয় এক্স, তাহলে এক্স ভেরিয়েবলটা এই দিকে নেবে। তেমনি এই ক্ষেত্রে টিটা তো এইদিকে থেকে গেল, এটা হয়ে গেল ভি, আর এই ক্ষেত্রে এটা হয়ে গেল এ। তাহলে গ্রাফটা আমাদের রাখতে হবে। কিন্তু এখন স্ক্রিনে যে গ্রাফগুলো দেখতে পাবে সেখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, এক্স এর সঙ্গে এক্সকে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, আর ফাংশনটা ইন জেনারেল ফাংশনকে এফ এক্স দিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু এফ এক্স, তাই তো। তো অনেক সময় এফ ইকুয়াল টু এফ এক্স না লিখে ওয়াই ইকুয়াল টু এফ এক্সও লেখা হয়ে থাকে। এবং এই কারণে এইভাবে যদি দেখো তাহলে এই দিকটা হয়ে গেল এক্স অ্যাক্সিস আর এই দিকটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ধরনের গ্রাফটা জেনে নিলেই
এক্স ইকুয়াল টু এক্স টি গ্রাফটা কি সেম, শুধুমাত্র এক্স এর জায়গায় টি আর এই ওয়াই এর জায়গায় এক্স বসবে। ভিটি গ্রাফের ক্ষেত্রে কি এদিকের অ্যাক্সিসটা হলো টি অ্যাক্সিস, কিন্তু এদিকের অ্যাক্সিসটা হলো ভি অ্যাক্সিস মানে ভেলোসিটি অ্যাক্সিস। আর এ ইকুয়াল টু এটির বেলাতে এদিকটা হলো টাইম অ্যাক্সিস বা টি অ্যাক্সিস, আর এদিকটা হলো অ্যাক্সেলারেশন অ্যাক্সিস। সুতরাং আর গ্রাফের ছবিটা তো দেখতে আর আলাদা কিছু হবে না, এ কারণে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর গ্রাফটাই এখন আমি স্ক্রিনে দিচ্ছি। অর্থাৎ মানে এখন যে স্ক্রিনে যে গ্রাফগুলো পর আসবে সেগুলো সব ওয়াই ইকুয়াল টু এফ এক্স এইরকম ফর্মে লেখা আছে। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস নেওয়া হয়েছে, এটা ওয়াই অ্যাক্সিস নেওয়া হয়েছে। আরও ভালো করে বললে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন নেওয়া হয়েছে, এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন নেওয়া হয়েছে। এখন যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেটা হলো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স, এই ফাংশনের গ্রাফ। এই গ্রাফটা খুবই সহজ। গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন যেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে 45 ডিগ্রিজ অ্যাঙ্গেল করছে, অর্থাৎ π/4 অ্যাঙ্গেল করছে, আর গ্রাফটা অরিজিন দিয়ে পাস করছে। তাহলে খেয়াল করো যত এক্স বাড়বে ততই ওয়াই বেড়ে যাচ্ছে। পজিটিভের দিক থেকে যদি ভাবো, যত এক্স পজিটিভলি বেড়ে যাচ্ছে ততই ওয়াই পজিটিভলি বেড়ে যাচ্ছে। সুতরাং এক্স যদি ইনফিনিটিতে টেন্ড করে, মানে এরকম যদি লিখি এক্স টেন্স টু ইনফিনিটি, এই কথাটার মানে হলো যে এক্সটা তুমি একটা লার্জ নাম্বার নাও, তাহলে এক্সের ভ্যালুটা তার থেকেও লার্জ নাম্বার নেওয়া যাবে। তাহলে এখন তুমি তোমার লার্জ নাম্বারটাকে চেঞ্জ করে আরও লার্জ দিয়ে নিলে, তাহলে এক্সের ভ্যালুটা তার থেকেও বেশি লার্জ নাম্বার নিতে পারে। এইরকম একটা যে ইনভায়রনমেন্ট, পরিবেশ, এটাকে আমরা অঙ্কে এভাবে লিখি আর পড়ব এক্স টেন্স টু ইনফিনিটি। তো এক্স টেন্স টু ইনফিনিটি হলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটাও টেন্স টু ইনফিনিটি হচ্ছে গ্রাফে। আর গ্রাফ থেকে দেখো যে যদি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়, মানে এই দিক থেকে যদি এক্সটা ইনফাইনাইটলি চলে যায় বা নেগেটিভের দিক থেকে, মানে কি এক্সটাকে নেগেটিভলি যত লার্জ, মানে আসলে খুবই ছোট, যতই ছোট তৈরি করো না কেন তার থেকেও ছোট তৈরি করা যাচ্ছে, এটাকে আমরা এই ফেনোমেনাকে আমরা এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি করে লিখি। তখন দেখো গ্রাফ থেকে যে ওয়াইটাও টেন্ড করছে মাইনাস ইনফিনিটিতে। এগুলোকে একটু খেয়ালে রাখবে। এবার পরের গ্রাফে চলে যাই। পরের গ্রাফটা হলো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। মানে তুমি এই এফ এক্স কথাটা নাও লিখতে পারো, মানে তুমি ভাবো y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এর গ্রাফটাকে ড্র করা হয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ড্র হয়েছে। প্রথমত একটু বলে রাখি যে আগেরটা কি ছিল, স্ট্রেট লাইন। তাহলে সেই স্ট্রেট লাইনটা আমরা ডিটেলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বো। আর নাম্বার 2 হলো এই যে গ্রাফটা, এটাকে বলা হয় প্যারাবোলা। প্যারাবোলাটাও আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে একদম বিস্তারিতভাবে পড়ব। কিন্তু আপাতত এটা শেপটা দেখে নাও। শেপটা দেখতে পেয়েছো? এখানে খেয়াল করে দেখো যে গ্রাফটা হলো ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক্যাল। এই কথাটা মানেটা কি? তুমি ভাবো ওয়াই অ্যাক্সিসটাকে মিরর করে যদি ভাবো, তো দেখো যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে গ্রাফটা আছে ঠিক তার মিরর ইমেজটাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে তৈরি হয়েছে। মানে যেন ওয়াই অ্যাক্সিসটা মিররের মতন রোল প্লে করেছে। এরকম একটা অবস্থায় আমরা এটাকে বলি যে গ্রাফটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক্যাল। ঠিক আছে? এখানেও যদি তুমি দেখো যে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওয়াই টেন্স টু ইনফিনিটি হচ্ছে, ঠিক কিনা? আর যদি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হয় তাহলেও ওয়াই টেন্স টু ইনফিনিটি হচ্ছে, মোটেই মাইনাস ইনফিনিটি না কিন্তু। অর্থাৎ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু ইনফিনিটি হচ্ছে। এবার আমরা
ওয়াই ইকুয়াল টু 1/x এর গ্রাফটাকে দেখি। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে ওয়াই ইকুয়াল টু 1/x এর গ্রাফ। এই গ্রাফের দেখো দুটো ব্রাঞ্চ আছে, একটা হলো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে আর আরেকটা ব্রাঞ্চ থার্ড কোয়াড্রেন্টে লাই করছে। এখানে যদি ভালো করে দেখো যে এক্স যদি ইনফিনিটিতে টেন্ড করে তাহলে ওয়াইটা ইনফিনিটিতে টেন্ড করছে। ঠিক কথা কি? বল। ওয়াইটা টেন্ড করছে 0-তে, কারণ দেখো এক্সটা যত লার্জ পজিটিভলি লার্জ হচ্ছে তত গ্রাফটা এক্স অ্যাক্সিসের ক্লোজে চলে আসছে, মানে অর্ডিনেটটা ছোট হয়ে যাচ্ছে, ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু 0 হচ্ছে। আবার এটা দেখো যদি এক্স টেন্স টু 0+ যদি হয় তাহলে ওয়াই টেন্স টু ইনফিনিটি হচ্ছে। আচ্ছা, এই যে 0+ এই কথাটা মানে হলো ওয়াইটা 0-র খুব ক্লোজ, সরি এক্সটা 0-র খুব ক্লোজ, কিন্তু 0-র বড় থেকে, মানে 0-র ছোট থেকেও তো 0-র ক্লোজ হওয়া যায়, আর এক্সটা 0-র বড় হয়েও 0-র ক্লোজ হওয়া যায়। কিন্তু এটার মানে হলো যে এক্সটা 0-র ক্লোজ হচ্ছে বাট এক্স রিমেন্স পজিটিভ। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স কখনো কিন্তু 0+ হলেই কিন্তু এই কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর এদিকে দেখো যে যদি এক্স টেন্স টু 0- হতো, এর মানে কি এক্সটা 0-র ক্লোজ হচ্ছে বাট এক্স রিমেন্স নেগেটিভ, তাহলে গ্রাফ থেকে দেখো যে ওয়াই টেন্স টু -ইনফিনিটি হচ্ছে। আর যদি গ্রাফটার দিকে তাকাও যে এক্স টেন্স টু -ইনফিনিটি হলে কি হচ্ছে না ওয়াই টেন্স টু 0 হচ্ছে। বুঝতে পেরেছো? তো এইভাবে একটু গ্রাফটা ভালো করে দেখবে। আর আরও যেটা কিছু কিছু দেখবে যে কিছু বিশেষ পয়েন্ট কিছু পাওয়া যায় কিনা। যেমন দেখো এই গ্রাফটা 1 পয়েন্ট দিয়েও পাস করছে, -1 পয়েন্ট দিয়েও পাস করছে। আরও ভালো করে বললে যে এর যে দুটো ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা ব্রাঞ্চ 1 পয়েন্ট দিয়ে পাস করে, আরেকটা ব্রাঞ্চ -1 পয়েন্ট দিয়ে পাস করে। তোমরা যারা এখনও কোঅর্ডিনেট জিওমেট্রি জানো না, আমার কোঅর্ডিনেট জিওমেট্রি যে লেকচার্স আছে যেটা কোঅর্ডিনেট জিওমেট্রির প্লেলিস্টে পাবে সেগুলোকে দেখে নাও। এবার y ইকুয়াল টু a⁴x, যেটাকে এমনিতে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। কেন পাওয়ার? এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার, বুঝতে পেরেছো? a⁴x, যেখানে আমি এটাকে 1-এর বড় নিয়েছি, এর গ্রাফটাই এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানেও গ্রাফটা কেমন? প্রথমত খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো 1 এক্সটা, মানে কি 0-1 পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক, 0-1 পয়েন্ট দিয়ে পাস করছে। আরও কি দেখছো যে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওয়াই টেন্স টু ইনফিনিটি। আর কি দেখছো এক্স টেন্স টু -ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু 0। এটাই হলো y ইকুয়াল টু a⁴x এর গ্রাফ, যেখানে a > 1। আর ই মনে রাখবে একটা ইররেশনাল নাম্বার, যেটাকে অয়েলার্স নাম্বারও বলা হয়। অয়েলার্স নাম্বার, অয়েলার বলে যে ম্যাথমেটিশিয়ান, তার অনারেই এই নামটা রাখা হয়েছে। কিংবা এটাকে অয়েলার্স কনস্ট্যান্টও বলা হয়। এটা কি একটা ইররেশনাল নাম্বার, মানে রেশনাল নাম্বার নয়, কিন্তু ই এর ভ্যালুটা একটু মনে রাখবে 2 থেকে 3-এর মধ্যে থাকে। আর যদি একটু কাছাকাছি ভ্যালু চাও তো 2.71 সম্ভবত, হ্যাঁ
2.7 বা 2.7 অবধি ভাবো। 2.7 হচ্ছে একটা রেশনাল নাম্বার যেটা যে ইরেশনাল নাম্বার তার কাছাকাছি। এর মানে 2.7 ইজ নট দ্য ভ্যালু অফ যেমন একটা খুব নাম করা এরকম একটা ইরেশনাল নাম্বার তোমরা আরও কম বয়স থেকেই জানো, সেটা হচ্ছে পাই। ঠিক আছে, পাইও হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, পাই কিন্তু 22/7 বা 3.14 তার ভ্যালু নয়, কিন্তু এগুলো তার অ্যাপ্রক্সিমেশন, মানে রেশনাল অ্যাপ্রক্সিমেশন। তেমনি বলে একটা নাম্বার আছে, তার নাম হলো অয়লার্স নাম্বার। তো ইটা যেহেতু 2 থেকে 3-এর মধ্যে আছে, স্বাভাবিকভাবে তাহলে y ইকুয়াল টু পাওয়ার অফ এক্স এর গ্রাফটাও এখন যে গ্রাফটা দেখছো সেটাই। এর পরের গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু টু দি পাওয়ার অফ এক্স এর গ্রাফ, যেখানে এটা 1-এর ছোট, মানে 0 আর 1-এর মধ্যে। পরের গ্রাফটা কি y ইকুয়াল টু পাওয়ার অফ এক্স এর গ্রাফ, যেখানে এটা হলো এই। মনে রাখবে যে যখনই এরকম রেজ টু দি পাওয়ার হয়, রিয়েল নাম্বার যদি হয়, তাহলে এখানে এই জিনিসটাকে 0-র বড় হতে হবে। 0 বা 0 ছোট হলে ডিফাইন্ডই নয়। যদি মনে রাখবে রিয়েল নাম্বার কখনো কখনো কি ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, সেক্ষেত্রে কিছু ডিফাইন করে ফেলা যায়, কিন্তু যেহেতু এখানে এগুলো সব রিয়েল নাম্বার, তাহলে এটাকে হতে হবে 0-র বড়। তাহলে 0-র বড় আর 1ও হওয়া চলবে না, কারণ 1 টু দি পাওয়ার অফ এক্স মধ্যে 1, তো সেটা তো একটা অন্য ধরনের গ্রাফ হয়ে গেল। ঠিক আছে, অত এইটা 0 থেকে 1 হলে গ্রাফটা একরকমের হয়, প্রায় একই রকমই দেখতে হয়, উল্টে যায়, মানে গ্রাফটা ঠিক উল্টে যাবে। আর এটা 1-এর বড় হলে একরকমের। তাহলে এখন যে গ্রাফটা দেখবে সেটা হলো y ইকুয়াল টু টু দি পাওয়ার অফ এক্স, যেখানে এটা 0 থেকে 1-এর মধ্যে আছে। এখন যে গ্রাফটা দেখছো সেই গ্রাফটা হলো y ইকুয়াল টু লগ LOG, এখানে বেস লেখা হয় আর হলো x। এটাকে বলা হয় লগারিদম অফ x টু দ্য বেস এটাও তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে অ্যালজেব্রা। সেটা যখন অ্যালজেব্রা করবে তখন দেখবে, আমি এখানে এরও লেকচার্স থাকবে পরবর্তীকালে, সেটা দেখে নিতে পারো। এবার এই যে বেসটা, এই বেসটা দুটো সুযোগ আছে, যে এটা 0 থেকে 1-এর মধ্যে হতে পারে, অথবা 1-এর বড় হতে পারে। 1 হতে পারে না, আর 0 হতে পারে না, 0-র ছোট হওয়ারও কোনো সুযোগ নেই। এইভাবে এটা ডিফাইন্ড। তো এটাকে বলা হয় লগারিদম অফ এক্স টু দ্য বেস ভালো করে দেখো যে ছবিতে এখন স্ক্রিনে যে দুটো গ্রাফ এসে উঠছে, বাঁ দিকে যে গ্রাফ আছে সেটা এটারই গ্রাফ, কিন্তু এটা 0 থেকে 1-এর মধ্যে। আর দ্বিতীয় ডান দিকে যে গ্রাফটা আছে সেটা এটারই গ্রাফ, যেখানে এটা 1-এর বড়। এবার 1-এর বড় যেটা, তার ক্ষেত্রে যে গ্রাফটা, অর্থাৎ ডান দিকে যে গ্রাফটা আছে তার দিকে তাকাও। এখানে দেখো যে এক্স যত, মানে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়, ওয়াইও টেন্স টু ইনফিনিটি হবে। গ্রাফটা একটু অনেক বেশি কাট করা হয়েছে, ঠিক আছে, এরকম, তাহলে গ্রাফটা এইরকম। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে মানে কতটা এরকমভাবে উঁচু হয়ে যাবে, কতটা এরকম হবে, সেটা দাঁড়াচ্ছে এটা 1-এর যে বড় সেটা কত বড়, 1 ঘেঁষা, 10 ঘেঁষা, 20 ঘেঁষা, 50 ঘেঁষা, এরকম যত বেশি বড় বড় হবে তত দ্রুত উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু যাই হোক না কেন, এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু ইনফিনিটি হবেই। আর এখানে দেখো এক্স যদি টেন্স টু 0+ হয়, তাহলে ওয়াই টেন্স টু কি হচ্ছে, মাইনাস ইনফিনিটি। বুঝতে পেরেছো? এটা খেয়াল করার মতন ব্যাপার। এবার যদি তুমি এই যে বেস এর জায়গায় যদি অয়লার্স নাম্বার অর্থাৎ ব্যবহার করো, তাহলে এই লগারিদমকে ন্যাচারাল লগারিদম বলা হয়, এবং সেটার নোটেশনটা একটা আলাদাভাবে ln(x) দিয়ে ব্যবহার হয়। তো তুমি ln(x)ও লিখতে পারো, এটাও লিখতে পারো, কিন্তু যখনই ln(x) দেখবে তো বুঝে নেবে
বেসটা হচ্ছে ই। তাহলে এই ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেটা y ইকুয়াল টু লগ টু দি বেস এ এক্স, তার যে গ্রাফ ছিল তার গ্রাফটাই হবে, যেখানে এটা হলো একের বড়। সুতরাং এটা নতুন করে আর বলার কিছুই নেই। তাই এই হলো কটা গ্রাফ, যেটা আমি কয়েকটাকে একটু বেশি করে বললাম, অন্যান্য গ্রাফটাকে দেখে নিও। তবে তোমাদের যদি গ্রাফ নিয়ে খুব অসুবিধা হয়, তবে এটা নিয়ে অত মাথা না ঘামালেও চলবে, পরবর্তীকালে শিখেই যাবে ইভেনচুয়ালি। তবে যত আগে শেখা যায় ততই ভালো। তবে মেকানিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে খুব গ্রাফ খুব নিখুঁতভাবে যে জানতে হবে তা নয়। ধরো তাহলে যে কোনো একটা টি এর ফাংশনকে এইভাবে লেখা যাক, যেখানে যেমন ধরা যাক ফাংশন অফ টি, এটা এক্স যেমন ফাংশন অফ টি সেটাকেও ইন্ডিকেট করতে পারে, ভি একটা ফাংশন অফ টি সেটাকেও ইন্ডিকেট করতে পারে, অ্যাক্সেলারেশন অ্যাজ এ ফাংশন অফ টি সেটাকেও ইন্ডিকেট করতে পারে, বা এছাড়া যে যা খুশি করতে পারে। জাস্ট হোয়াট ইউ নো দ্যাট এফ টি ইজ আ ফাংশন অফ টি। ঠিক আছে? তাহলে যদি তুমি ডিডিটি অফ ল্যামডা এফ টি করো, যেখানে ল্যামডাটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা হয় ল্যামডাটা বাইরে বেরিয়ে যায় ডিডিটি অফ এফ টি, যেখানে ল্যামডাটা কি, ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক তুমি করতে চাইছো ডিডিটি অফ 5t স্কোয়ার্ড। তাহলে একটু আগে কি বললাম, 5টা বাইরে বেরিয়ে যাবে ইন্টু টি স্কোয়ার্ডের ডেরিভেটিভ। টি স্কোয়ার্ডের ডেরিভেটিভ কত হয়? 5 ইন্টু টি স্কোয়ার্ডের ডেরিভেটিভ। টি স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? মনে রাখতে হবে 2t হয়, মানে 10t। মানে সোজা কথা 5t স্কোয়ারের ডেরিভেটিভ হয় 10t। এটাও লিখবে না, এটা শুধু বোঝানোর জন্য লিখেছি। একবারে করবে, যা করবে একবারে করবে। ডু থিংস অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এটা করা যাক। সাপোজ ডিডিটি অফ -3 ই পাওয়ার 8t। তাহলে এটা কি হয় বলো? -3 বাইরে বেরিয়ে যাবে, আর ই পাওয়ার অফ টি এর ডেরিভেটিভ, ই পাওয়ার অফ ডেরিভেটিভ কত হয়? ই পাওয়ার অফ টি হয়। তাহলে -3 বেরিয়ে গেল, আর ই পাওয়ার অফ টি এর ডেরিভেটিভ ই পাওয়ার অফ টি হলো। আরেকটা হলো ডিডিটি অফ, ধরা যাক দুটো ফাংশন f1t প্লাস f2t এর ডেরিভেটিভ করতে চাও, তাহলে এটা হবে। আর যদি এখানে মাইনাস থাকে, সেটা এর মানে হলো প্রথমটা ডেরিভেটিভ, ঠিক আছে, প্লাস মাইনাস সেকেন্ড কোয়ান্টিটিজ ডেরিভেটিভ। এমন ধরো যে তুমি করতে চাও ডিডিটি অফ 5t পাওয়ারে 5 মাইনাস 3√t। তাহলে এর মানেটা কি? এর ডেরিভেটিভ মাইনাস এর ডেরিভেটিভ। তাহলে এর ডেরিভেটিভ কত? এর ডেরিভেটিভ করার ক্ষেত্রে 5টা বাইরে যাবে, আর টি পাওয়ার অফ 5 এর ডেরিভেটিভ, টি পাওয়ার অফ 5 এর ডেরিভেটিভ কত? 5t টু দি পাওয়ার 4। তাহলে 5 ইন্টু 5 25। তাহলে 25t টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 3 তো থাকলোই বাইরে, আর √2 এর ডেরিভেটিভ, √t এর ডেরিভেটিভ কত? 1/2√t। তাহলে মানে কি হলো? -3/2√t। মনে রাখবে, যদি প্রথম অসুবিধা হয় তো দু একটা স্টেপ লেখো, কিন্তু আমি বারবারই বলছি ততক্ষণ প্র্যাকটিস করে যাও যতক্ষণ না এটা একবারে লিখতে পারছো। নিজেই কোশ্চেন তৈরি করো, নিজেই করো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? আরেকটা করবো, আরেকটা কোশ্চেন নেওয়া যাক। ধরা যাক ডিডিটি অফ 5/t স্কোয়ার্ড মাইনাস 2 sin t।
আরেকটা লিখি প্লাস 3 tan t। তাহলে একটু আগে যা বলেছি এর মানে কি এর ডেরিভেটিভ মাইনাস এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ, কিন্তু আবার এর ডেরিভেটিভ করতে গেলে 5টা বাইরে বেরোবে আর 1/t স্কোয়ারের ডেরিভেটিভ, 1/t স্কোয়ারের ডেরিভেটিভ কত -2/t কিউবড। এগুলো সব যে টেবিলটা লিখেছি সেটা ভালো করে মুখস্থ রাখবে। তাহলে এটা হয়ে যাবে -5 -1/t স্কোয়ার ডেরিভেটিভ কত -2/t কিউবড, তাই তো বললাম, যদি না বলে থাকি ভুল বলেছি। 1/t স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে -2/t কিউবড, তাহলে -10/t কিউবড। আর এখানে কি মাইনাস এটা এর ডেরিভেটিভ, 2টা বাইরে বেরোলো, আর সাইন টি এর ডেরিভেটিভ, সাইন টি এর ডেরিভেটিভ কত cos t, তাহলে -2 cos t। এবার এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ, 3টা তো আবার বাইরে বেরোলো, তাহলে +3 বাইরে বেরোলো, আর tan t এর ডেরিভেটিভ কত sec স্কোয়ার t, তাহলে sec স্কোয়ার t। এই হলো এর ডেরিভেটিভ। এইরকমভাবে নিজে কোশ্চেন তৈরি করো, নিজেই করো, ততক্ষণ প্র্যাকটিস করে যাও যতক্ষণ না এটা একবারে লিখতে পারছো। বুঝতে পেরেছো? এবার আরেকটা প্রপার্টি করা যাক, সেটা হচ্ছে ddt অফ দুটো ফাংশনসের প্রোডাক্ট আছে, একটা f1t আর আরেকটা হলো f2t। এর ফর্মুলাটা হলো যে এই দুটোর মধ্যে কোনো একটা ডেরিভেটিভ হবে, তুমি চাইলে আরও লিখে দিই, হ্যাঁ 3টে লিখে দিই, ইন্টু f3t। তাহলে সোজা কথা হলো এই 3টে ফাংশনের একটা ফাংশনের ডেরিভেটিভ হবে, বাকি দুটো কনস্ট্যান্ট, এরকমভাবে চলতে থাকবে। মানেটা কি, ধরা যাক f1t এর ডেরিভেটিভ করছে, তাহলে f2t ইন্টু f3t যেমন আছে তেমনি থাকবে, ইন্টু f1t এর ডেরিভেটিভ মানে ddt অফ f1t, তারপরে প্লাস এবার ধরা যাক f2t এর ডেরিভেটিভ করবে, তাহলে বাকি দুটোকে বাইরে রাখো, তাহলে f1t ইন্টু f3t বাইরে রাখলে ইন্টু ddt অফ কি হবে f2t, তাতে আরেকটা পড়ে থাকলো। এবার f3t এর ডেরিভেটিভ করবে, বাকি দুটো বাইরে থাকবে, তাহলে f1t ইন্টু f2t ইন্টু ddt অফ f3t। এই হলো নিয়ম। একটা অঙ্ক নেওয়া যাক, ধরো তোমায় করতে বলছি ddt অফ, কি করা যাক, এরকম করি t স্কোয়ার ln t। তাহলে কি বলেছিলাম, একটাকে কনস্ট্যান্ট মানে একটার ডেরিভেটিভ করবে, বাকি যা যা আছে ফাংশন সেগুলোকে বাইরে রেখে দেবে। তো ধরা যাক আমি ln tটাকে বাইরে বার করে রাখলাম, তাহলে ln t বাইরে বার করে রেখেছি, তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ কত 2t, তাহলে এখানে 2t লেখাটা বড় বাজে লাগে, এখানে লিখবে 2t ln t হলো। এবার টি স্কোয়ারের ডেরিভেটিভ আমি টি স্কোয়ারটাকে কি করব বাইরে রাখবো, আর ln t ডেরিভেটিভ করব, ln t ডেরিভেটিভ কত হয় 1/t, তো টি স্কোয়ার ইন্টু 1/t মানে কি t। এই হলো এর আনসার। এখানেও দেখো যে মনে হবে যেন অনেক স্টেপ জাম্প করেছি, আবার তোমাদের বলছি ততক্ষণ প্র্যাকটিস করে যাও যতক্ষণ এটা একবারে লিখতে পারছো। ধরো এবার করতে বলছি ddt অফ 5 e পাওয়ার t তারপরে cos t, দুটো হলো, আরও চাই ইন্টু ln t, না ইন্টু ধরা যাক কি করি ইন্টু সাইন টি করি, এই তাহলে এখানে 1 2 3
এটাকে ধরার কোনো দরকার নেই, কারণ 5টা যেহেতু কনস্ট্যান্ট, 5টা বাইরে বেরিয়ে যাবে, সবার আগে সবার সঙ্গেই থাকবে। এরকম ভাবো, তাহলে 5 তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারো, আর নাহলে প্রত্যেক টার্মের সঙ্গেই 5কে গুণ করতে করতে যাও। তো সেটাই আমরা করি, 5 ইন্টু, তাহলে আমরা কোনো একটা ডেরিভেটিভ করি, ধরা যাক ই পাওয়ার অফ টি এর করি, তাহলে এটা যেমন আছে তেমনি থেকে যাবে। তাহলে ই পাওয়ার অফ ডেরিভেটিভ কত? ই পাওয়ার অফ টি। তাহলে এটা কত হয়ে গেল? 5 ই পাওয়ার অফ টি কস টি সাইন টি। এবার হচ্ছে ধরা যাক কস টি এর করি, কস টি এর ডেরিভেটিভ, তাহলে বাকিগুলো সব বাইরে থেকে যাবে। কস টি এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন টি। তাহলে মানে কি কত হলো? -5 ই পাওয়ার অফ টি, একটা সাইন টি তো আগের থেকেই ছিল, তাহলে সাইন স্কোয়ার টি। এবার হচ্ছে সাইন টি এর ডেরিভেটিভ করি, তাহলে বাকি সব কনস্ট্যান্ট থেকে যাবে, মানে বাইরে চলে আসবে। তো সাইন টি এর ডেরিভেটিভ কত? কস টি। তাহলে কত হলো বলো? 5 ই পাওয়ার টি কস স্কোয়ার্ড টি। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে নিজে অনেক অঙ্ক প্র্যাকটিস করো। এবার আরেকটা রুলের কথা বলি, সেই রুলটা হলো, সেই রুলটা কি না, ডি ডিটি অফ ফাংশন অফ টি f1 টি বাই f2 টি। এই রুলটা হলো নিচেরটা যেমন আছে তেমনি রেখে দাও, ইনটু f1 টি, মানে উপরে যেটা আছে তার ডেরিভেটিভ, মানে ডিডিটি অফ f1 টি। ঠিক আছে, মাইনাস, মনে রাখবে মাইনাস, এবার উপরেরটা যেমন আছে তেমনি রেখে দাও, ইনটু ডিডিটি অফ নিচেরটা ডেরিভেটিভ। ঠিক আছে, কিন্তু পুরোটার সঙ্গে ডিভাইডেড বাই নিচে যেটা আছে তার স্কোয়ার্ড। এই রুলের উপরে একটা অঙ্ক করা যাক, অঙ্কটা ধরা যাক ডিডিটি অফ কি নি বলো, এটা করি ln টি বাই কি বাই রুট টি করি। তাহলে নিয়মটা কি ছিল বলো? নিচেরটা যেমন আছে তেমনি থাকবে, তারপরে ln টি এর ডেরিভেটিভ, ln টি এর ডেরিভেটিভ কত? 1/t, কিন্তু 1/t ইন্টু রুট টি মানে কি 1/√t। বলেছিলাম একবারে করবে, হ্যাঁ, মানে আগে মনে মনে লিখে রাখো। তারপরে কি বললাম? মাইনাস, মাইনাসটা কি? এবার ln টিটা থাকবে কনস্ট্যান্ট ইন্টু রুট টি এর ডেরিভেটিভ, রুট টি এর ডেরিভেটিভ কত? 1/2√t। তাহলে 1/2√t, আর ln টি যেমন আছে তেমনি, কিন্তু ডিভাইডেড বাই রুট টি এর স্কোয়ার মানে 1/t। তো সেটা তো এখানে এভাবে লিখলেই হয়, সবসময় এমনভাবে লিখবে যে দেখতে ভালো লাগে, পুরোটা বাই টি ভালো লাগে দেখতে, এটা দেখতে ভালো লাগে। তাহলে তুমি চাইলে এখানে 1/√t কে বাইরে বার করে রাখতে পারো। তাহলে এখানে t√t বা t পাওয়ার অফ 3/2 যেটা তোমার খুশি, t√t বা t পাওয়ার অফ 3/2 যেটা খুশি লেখো, t√t 1 মাইনাস ln t/2। এই হলো তোমার আনসার। এরকমভাবে নিশ্চিতভাবে তোমরা অনেকগুলো অঙ্কই করে ফেলতে পারবে। তো নিজেরাই কোশ্চেন তৈরি করো, নিজেরাই করো, এতটা করো যাতে খুব ফাস্ট র্যাপিডলি করতে পারো। আর এনিওয়ে এটা তোমাদের ফিজিক্সের জন্যই শুধু লাগবে তা না, এটা কিন্তু ম্যাথসে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করবে, তারপরে অনেক কিছু আছে ক্যালকুলাস জুড়ে, তারপরেও আছে ইলেকট্রোম্যাগনেটিজম আছে, এখানে আছে সেই আছে, নানান জায়গায় লাগবে। যেমন a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাগুলো যখন তখন লাগে, সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইকুয়াল টু 1, এরকম ধরনের ফর্মুলাগুলো যখন তখন লাগে, তেমনি এগুলো যখন তখন লাগে। এতটা
এফিসিয়েন্টলি অঙ্কটাকে করাটা শিখে নাও, যাতে কোনো ধরনের অস্বস্তি বিরক্তি যাতে না আসে। ডেরিভেটিভের তো অনেক ধরনের ফাংশন, কিভাবে ডেরিভেটিভ করবে সেটা তো শেখালাম, শুধু একখানা বাকি ছিল, সেটাও শিখিয়ে দিই। ধরা যাক যে তুমি এর ডেরিভেটিভটা করতে চাও, সেটা হলো যে এফ টি হলো ধরা যাক সাইন টি স্কোয়ার্ড। এখন এই ডেরিভেটিভটা তো তোমরা মোটেই জানো না, কারণ সাইন টি এর ডেরিভেটিভ জানো কস টি হয়, সাইন টি স্কোয়ার ডেরিভেটিভ জানো না, তো কীভাবে করবে সেটা শুনে নাও। তাহলে ডি এফ ডিটি এই তো হলো এই ডেরিভেটিভ। মনে রাখবে যে ডি ডিটি অফ সেকেন্ড ব্র্যাকেটে এফ টি লেখা আর ডিএফ ডিটি লেখার মধ্যে কোনো তফাৎ নেই, একই ব্যাপার। বা এটাকে সাপোজ যদি আবার তুমি নাম দাও ওয়াই, তাহলে ডিওয়াই ডিটি মানে ডিএফ ডিটি। ঠিক আছে, এখন ডিএফ ডিটি কীভাবে করবে দেখো। সাইন টি স্কোয়ারের ডেরিভেটিভের কোনো তো ফর্মুলা জানো না, কার জানো? সাইন টি এর জানো। তাহলে তুমি এই যে টি স্কোয়ারটা আছে এটাকে মনে মনে টি ভেবে নাও। তাহলে সাইন টি এর ডেরিভেটিভ কত? কস টি। তাহলে তুমি কস টি লিখে ফেলো। কস টি, টি এর জায়গায় কি লিখবে? টি স্কোয়ার। ওটা মনে মনে ভেবেছো টি, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা লিখলে। এইবার যেটাকে তুমি মনে মনে টি ভেবেছো তার ডেরিভেটিভটা আবার এর সঙ্গে গুণ করে দাও। তাহলে টি স্কোয়ারকে তুমি টি ভেবেছিলে মনে মনে, এবার টি স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? টু টি। এই টু টিটা এর সঙ্গে গুণ করে দাও। তাহলে এখানে গুণ করে দেওয়াটাই ভালো। তো এই হচ্ছে এর ডেরিভেটিভ। আরেকটা করি, ধরো কি করা যাক, এফ টিটা হচ্ছে সাইন ধরা যাক 3t। সাইন 3t এর তো ডেরিভেটিভ জানি না, সাইন টি এর জানি। তাহলে একটু আগে যা কি বললাম, 3t কে মনে মনে টি ভেবে নেবে। তাহলে করা যাক। তাহলে ডিএফ ডিটি কত হবে বলো দেখি? এটাকে টি ভেবে নাও, তাহলে সাইন টি এর হয় কস টি, তাহলে কস 3t লিখে ফেলো। এবার যেটাকে টি ভেবেছিলে তার ডেরিভেটিভ, কোনটাকে ভেবেছিলে? 3t কে ভেবেছিলে, তো 3t ডেরিভেটিভ কত? 3 ইন্টু টি এর ডেরিভেটিভ, টি এর ডেরিভেটিভ হয় 1, তো 3t এর ডেরিভেটিভ কত? 3। জাস্ট 3টাকে এখানে গুণ করে দাও। বুঝতে পেরেছ? তাহলে আরেকটা দেখা যাক। ধরা যাক y ইকুয়াল টু হলো ই পাওয়ারে tan t। তাহলে ডিওয়াই ডিটি কি হবে বলো দেখি? ডিওয়াই ডিটি, ই পাওয়ার অফ tan t তো ফর্মুলা জানো না, কিন্তু ই পাওয়ার অফ টিটা জানো। তো tan t কে ভেবে নাও মনে মনে টি। তাহলে ই পাওয়ার অফ টি মানেটা কি? ই পাওয়ার অফ টি এর ডেরিভেটিভ ই পাওয়ার অফ টি হয়। তাহলে ই পাওয়ার অফ টি লিখে ফেললাম। ঠিক আছে, এবার কোনটাকে টি ভেবেছিলে? ট্যান টিকে। তো ট্যান টির ডেরিভেটিভ এর সঙ্গে গুণ করে ফেলতে হবে। তো ট্যান টির ডেরিভেটিভ কত হয়? সেক স্কোয়ার টি। তাহলে সেক স্কোয়ার টি এখানে গুণ করে ফেলো। তাহলে সেক স্কোয়ার টি ইন্টু ই পাওয়ার ট্যান টি, এই হলো আনসার। বুঝতে পেরেছো? আরেকটা করি, ধরা যাক y ইকুয়াল টু রুট ওভার ln t। এখন রুট ওভার ln t তো কোনো ফর্মুলা জানো না, ln টিটা জানো, কিন্তু তার রুট কার জানো? রুট টি এর জানো। তাহলে এটাকে মনে মনে ভেবে নাও টি। তাহলে রুট টি এর ডেরিভেটিভ কত হয় বলো দেখি? তাহলে ডিওয়াই ডিটি কত হবে? রুট টি এর ডেরিভেটিভ হয় 1/2 রুট টি, তাহলে 1/ln t। এবার যেটাকে টি ভেবেছো তার ডেরিভেটিভ, কাকে টি ভেবেছিলে? ln t কে। তাহলে ln t এর ডেরিভেটিভ কত হয়? 1/t, তাহলে 1/t গুণ করে দাও। তাহলে এইভাবে লিখলেই ভালো, জাস্ট এখানে 2t লিখে দিলেই হলো। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে এই ধরনের ফাংশনসের ডেরিভেটিভ করবে। মোশন ইন আ স্ট্রেট লাইন এপিসোড 1 পার্ট 2 এখানেই শেষ করছি। এপিসোড স্ট্রেট লাইনের এপিসোড 1 পার্ট 3-তে আমরা আরও অনেক কিছুই শিখব যেটা স্ট্রেট লাইনের সঙ্গে যুক্ত। এখনও মনে হয় 2টো পার্ট আরও লাগবে স্ট্রেট লাইনটাকে ভালো করে বোঝার জন্য।
অ্যাটলিস্ট 2টো পার্ট তো লাগবেই। যদি তোমাদের আমার লেকচার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি বন্ধুরা আমার এই লেকচার দেখে উপকৃত হতে পারে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি চাও যে আমি আরও বেশি বেশি করে লেকচার্স পোস্ট করি, তাহলে লাইক দিও। লাইক দেখলে একটু উৎসাহ বোধ হয়। তাহলে আবার দেখা হবে মোশন ইন আ স্ট্রেট লাইন এপিসোড 1 পার্ট 3-তে।